সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা করব স্যাটের দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, স্যাট পোর্শনের দ্বিতীয় ক্লাস করব। আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে, তো দ্বিতীয় ক্লাসে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। আগের দিন তোমাদের এর থেকে অঙ্ক আমি করিয়েছিলাম, যা যা ছিল সবই করিয়েছি। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে অভিকর্ষজ ত্বরণ কথাটি বোঝানোর জন্য ব্যবহৃত হয় কি? বড় হাতের জি, ছোট হাতের জি, জিএম নাকি জিএম, জিজি? তাহলে কি হবে? অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা ছোট হাতের জি দিয়ে প্রকাশ করি, প্রত্যেকে জানো। নেক্সট দেখো, একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে। তুমি একটা বস্তুকে বলছে যে মেঝেতে রেখে তুমি টানছো, তাহলে টানলে মেঝের বিপরীত দিকে একটা বল ক্রিয়া করে, সেই বলটাকে আমরা কি বলি? সেটা অবশ্যই ঘর্ষণ বল হয়। ঠিক আছে, যে কোনো মানে মেঝেতে আমরা একটা বস্তুকে রাখছি, এদিকে টানছি, তাহলে এর বিপরীত দিকে ঘর্ষণ বলটা ক্রিয়া করবে। নেক্সট দেখো, খোলা পাত্রে রাখা তরলের উপর বায়ুচাপ ক্রিয়া করে করে না, দুটোই করে নাকি কোনোটিই নয়? কি হবে? খোলা পাত্রে, আমি ধরো এরকম একটা খোলা পাত্র রাখলাম এবং সেই খোলা পাত্রে তরলের ওপরে, এখানে যে লিকুইডটা রয়েছে তরলের ওপরিভাগে, সেখানে বায়ুর চাপ কি কাজ করবে কি করবে না? অবশ্যই করবে, বায়ুর চাপ সেখানে লম্বভাবে ক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ক্রিয়া করে। নেক্সট দেখো, বলছে স্প্রিং তুলার অপর নাম কি? স্প্রিং তুলা যন্ত্রের অপর নাম কি? অপশন গেল, অপশন দেখে নাও। ডিনামোমিটার, অক্সানোমিটার, ক্যালোরিমিটার নাকি থার্মোমিটার? তাহলে স্প্রিং তুলার অপর নাম হয়ে যাবে ডিনামোমিটার। ঠিক আছে, ডিনামোমিটার। তোমরা একটা কমেন্ট করবে যে এই যে ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়, এটা তোমরা সবাই কমেন্ট করবে। পরের প্রশ্ন বলছে যে টেবিলের ওপরে রাখা একটি স্থির বস্তুকে যদি টানা হয় তাহলে ঘর্ষণ বলের মান কি হবে? কি বলছে? টেবিলের ওপরে রাখা একটা স্থির বস্তুকে যদি টানা হয়, আমি টেবিলের ওপরে একটা বস্তুকে এভাবে, একটা স্থির বস্তুকে যদি টানা হয়, তাহলে ঘর্ষণ বলের মান কি হবে? অপশনগুলো দেখে নিই আমরা। বস্তুর ওজনের সমান হবে, 9.8 নিউটন হবে, শূন্য হবে নাকি বস্তুর ভরের সমান হবে? কি হবে ঘর্ষণ বলের মান? আমি যদি এই টেবিলটা, এর মধ্যে স্থির অবস্থায় রয়েছে, ঠিক আছে, টেবিলের ওপরে একটা বস্তু স্থির অবস্থায় আছে, তাহলে সেটাকে যদি আমরা টানি, মনে রাখবে আমি যদি এই বস্তুটাকে এইদিকে টানি, তাহলে এই যে আমি যে টানছি, এই টানা বলের সাথেই কিন্তু টানা যে পরিমাণ আমি বল, যে বল দিয়ে টানছি, সেই পরিমাণ বলই ঘর্ষণ বলের মান হয়ে যাবে। কিন্তু এখানে কোথাও কি অপশন আছে যে টানা বলের সমান পরিমাণ বল ঘর্ষণ বল তৈরি হবে? সেটা কিন্তু অপশনে নেই। তো এখানে একটা জিনিস আছে যে স্থির বস্তুকে যদি টানা হয়, মানে বস্তুটা যদি একেবারে স্থিরই থেকে যায়, তখন সেটা শূন্য হয়ে যায়। যদি বস্তুটা জাস্ট স্থির থাকছে কিন্তু টানছে না, তখন কিন্তু শূন্য হয় অ্যাকচুয়াল। কিন্তু আমরা যদি টানি, তাহলে টানা বলের সাথে ঘর্ষণ বলটা কিন্তু সমান হয়ে যায়। তো এখানে স্থির যেহেতু রয়েছে, আমরা এখানে শূন্য করে দেব, কিন্তু অ্যাকচুয়াল টানা বলের সাথে সমান হবে। ঠিক আছে, নেক্সট দেখো, প্রমাণ বায়ুচাপ, প্রমাণ বায়ুচাপ জলকে উপরে তুলতে পারে কতটুকু? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ জলকে কত উপরে তুলতে পারে? 10 মিটার, 76 মিটার, 76 সেন্টিমিটার, আর হচ্ছে 10 সেন্টিমিটার। অবশ্যই কি হয়ে যাবে? 10 মিটার হয়ে যাবে। ঠিক আছে, 10 মিটার হয়ে যাবে। আমরা জানি যে যদি পারদের ক্ষেত্রে সেটা হচ্ছে 76 সেন্টিমিটার হয়ে যায়। বস্তুর ভর যদি এম হয়, ওজন যদি ডব্লিউ হয় এবং অভিকর্ষজ ত্বরণ যদি জি হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক? আগের দিন আমরা এখান থেকে মানে অনেকবার এটা লিখেছিলাম আগের দিন। তো আমরা জানি যে ওজন সমান কি হয়? বস্তুর ভর ইনটু ত্বরণ হয়, তাই না? অর্থাৎ ওজন সমান কিন্তু বস্তুর ভর ইনটু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তো কি হবে? ডব্লিউ সমান এমজি। কোথায় আছে ডব্লিউ সমান এমজি? অপশন সি। নেক্সট দেখো, মেঝেতে 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 ওপর রাখা একটি বস্তুকে, মানে মেঝের ওপর রাখা একটি বস্তুকে 5 নিউটন বল দিয়ে যদি টানা হয়, টানা সত্ত্বেও বস্তুটি স্থির অবস্থায় আছে, তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? তোমাদের একটু আগেই আমি ঠিক
এটা নিয়েই আলোচনা করে দিলাম, তাই না? একটু আগেই বললাম জিনিসটা, যে মেঝের উপরে যদি আমরা একটা বস্তুকে রাখলাম এবং সেই বস্তুকে যদি আমি ধরো 5 নিউটন বল দিয়ে যদি আমি টানি এদিকে, তাহলে টানলে কি হবে, একটা ঘর্ষণ বল তো এই উল্টো দিকে ক্রিয়া করবে, তাই না? উল্টো দিকে একটা ঘর্ষণ বল ক্রিয়া করবে। তো টানা সত্ত্বেও যদি বস্তুটা স্থির অবস্থায় যদি থেকে যায় তাহলে ঘর্ষণ বলের মান কি হবে, ওই টানা বলের সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, আমি টানছি কিন্তু এটা সরছে না, এটা স্থির অবস্থায় আছে, তখন কি হবে, আমি যে বলে টানছি এই ঘর্ষণ বলও সেম তৈরি হয়ে যাবে, অর্থাৎ এটাও 5 নিউটন হয়ে যাবে। মাথায় রাখবে এটা। নেক্সট দেখো, বলছে তরলের ঘনত্ব বেশি হলে প্রবণতা কি হবে। তরলের যদি ঘনত্ব বেড়ে যায় তাহলে প্রবণতা কি হবে, প্রবণতা বলও কিন্তু বেড়ে যাবে। ঘনত্ব বেশি হলে প্রবণতাও বেশি হবে। নেক্সট দেখো, কোনো বস্তু যখন কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, মানে কেমন কন্ডিশন, কোন একটা বস্তু যদি বলছে কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, অর্থাৎ ধরো জলের লেভেলটা এই এতটা আছে, এখন কোন একটা বস্তু ধরো এখানে ভাসছে, ঠিক আছে, ওটা একেবারে নিচেও থিতিয়ে পড়ছে না, আবার উপরেও একেবারে ভেসে যাচ্ছে না, মিডিলে কোনো একটা পজিশনে সেটা ভাসছে। তাহলে এই অবস্থাটা কখন তৈরি হয়, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে, বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে বেশি হলে, বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হলে, নাকি কোনোটিই নয়। অ্যান্সার হয়ে যাবে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সমান হয়ে যায়, বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব যদি সমান হয়ে যায় তখন এটা ডুবে ভাসে, অর্থাৎ কি এরকম পুরোপুরি ডুবে যাবে না, পুরোপুরি ভেসে যাবে না, মানে ভাসমান মোটামুটি এরকম অবস্থায় থাকবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে এটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আদার্স যে কন্ডিশন গুলো আছে, বলছে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে যদি বেশি হয়ে যায়, কোনো একটা বস্তু তার ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই ওই বস্তুটা কি হবে, ডুবে যাবে। ঠিক আছে, বস্তুটা কি হবে, ডুবে যাবে। আবার বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চেয়ে বেশি হয়, বস্তুর ঘনত্ব বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চেয়ে কম হলে বলেছে আগেরটা না, আচ্ছা তরলের থেকে যদি কম হয় তাহলে এটা ভেসে যাবে, ঠিক আছে সরি, এটা হবে ভাসবে। আর যদি বেশি হয়ে যায়, বস্তুর ঘনত্বটা যদি তরলের থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ডুবে যাবে। ঠিক আছে, আর এই কন্ডিশনের জন্য এটা ঠিক আছে। চলো, ঘর্ষণ বল সর্বদা কি করে, ঘর্ষণ বলের অভিমুখ কোন দিকে, গতির অভিমুখে ক্রিয়া করে, নাকি গতির বিপরীতে ক্রিয়া করে, অভিকর্ষ বলের দিকে ক্রিয়া করে, নাকি অভিকর্ষ বলের বিপরীত দিকে ক্রিয়া করে। কি হবে এটা, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করে, গতির অভিমুখে ক্রিয়া করে না গতির অভিমুখের বিপরীতে ক্রিয়া করে। আমরা দেখেছি যে কোন একটা বস্তুকে আমরা যেদিকে টানবো বা যেদিকে আমরা টানবো তার বিপরীত দিকে কিন্তু ঘর্ষণ বলটা ক্রিয়া করে, বা যেদিকে ঠেলবো তার বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, অর্থাৎ গতির বিরুদ্ধে সে ক্রিয়া করে, গতির বিপরীতে সে ক্রিয়া করে, বিপরীত দিকে ক্রিয়া করে। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 27, পাত্রে তরলের গভীরতা যত বাড়বে তরলের চাপ তত কি হবে। যদি পাত্রে তরলের যদি গভীরতা বাড়ে তাহলে তরলের চাপ কি হবে। আমরা দেখেছি তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা পরীক্ষা আছে, ধরো একটা বোতল বা কোনো একটা পাত্রের মধ্যে আমি জল রাখলাম, এবার জল রেখে আমি যদি এখানে ধরো এখানে একটা ফুটো করে দিই এবং এখানে একটা ফুটো করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এই জলটা অনেকটা দূরে গিয়ে পড়ছে আর এই জলটা কিন্তু কাছে পড়ছে, অর্থাৎ কি তার মানে গভীরতা যত বাড়ছে তরলের চাপ তত বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে গভীরতা যদি বাড়ে তাহলে তরলের চাপ কি হবে, বাড়বে, তরলের চাপ বাড়বে। চলো পরের প্রশ্ন। আচ্ছা তোমরা কমেন্ট করতে পারো যে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 3টি বিষয়ের উপর নির্ভর করে এবং সেগুলো কি কি সেটা তোমরা কমেন্ট করতে পারো, যে তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কোশ্চেন নাম্বার 28, জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় একটি বস্তুর ওজন হচ্ছে 50 গ্রাম। ঠিক আছে, বলছে যে জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় একটা বস্তুর ওজন কত গ্রাম, এটা হচ্ছে 50 গ্রাম। এবং এবং বলছে যে বস্তুটি যে জল অপসারণ করে তার ওজন হচ্ছে 20 গ্রাম।
তাহলে বস্তুটা এখানে আমি যে বস্তুটাকে এখানে নিমজ্জিত করলাম, তার ফলে কি করলো, সে কিছুটা জল অপসারিত করে দিল। এবার সেই অপসারিত যতটা জল অপসারিত হলো, ঠিক আছে, সেই অপসারিত জলের ওজন কত, 20 গ্রাম। তাহলে আমাকে বলছে যে বস্তুটির ওজন কত হবে। দেখো বস্তুটির ওজন হয়ে যাবে মানে বায়ুতে আর কি, নর্মাল বাইরে যদি আনি তখন তার ওজন কত হয়ে যাবে, তাহলে বায়ুতে বস্তুর ওজন হয়ে যাবে নিমজ্জিত অবস্থায় যে ওজনটা রয়েছে এবং যতটা পরিমাণ জল অপসারিত করেছে তার যে ওজন, দুটো ওজনের সমষ্টি, হয়ে যাবে যখন বায়ুতে বস্তুটার ওজনের সমান হয়ে, অর্থাৎ 50 যোগ 20 মানে হচ্ছে 70 গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, 70 গ্রাম হয়ে যাবে। নেক্সট দেখো, বলছে যে কোনো পদার্থের একক আয়তনের ভরকে কি বলা হয়। একক আয়তনের ভরকে কি বলা হয়। আমরা ঘনত্বের যদি সংজ্ঞা পড়ি, যে ঘনত্ব কাকে বলে, জানো কি? ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন। ঘনত্ব সমান কি হয়, ভর বাই আয়তন, অর্থাৎ ডি সমান এম বাই ভি। ঠিক আছে, ডি সমান ডেনসিটি সমান মাস বাই ভলিউম, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা যদি এই আয়তনটাকে 1 ধরি, তাহলে ডি সমান কি হবে, এম হয়ে যাবে, অর্থাৎ একক আয়তনের ভরকেই আমরা বলবো ঘনত্ব। একক আয়তনের ভরকে আমরা কি বলবো, ঘনত্ব বলবো। তাহলে অ্যান্সার কি হবে, ওই পদার্থের ঘনত্ব বলা হবে। ঠিক আছে, 29 হলো। আজকের জন্য তোমাদের লাস্ট কোশ্চেন, বলছে সমোচ্চশীলতা ধর্ম দেখা যায় কিসের ক্ষেত্রে, তরল পদার্থ, কঠিন পদার্থ, গ্যাসীয় পদার্থ নাকি সবকটির ক্ষেত্রেই দেখা যায়। সমোচ্চশীলতা ধর্মটা কি? সমোচ্চশীলতা ধর্ম হচ্ছে, আমরা ধরো জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ঠিক আছে, জলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, ধরো আমি বলছি এরকম তিনটে আলাদা নল আছে। এবার এই নলের মধ্যে আমি যদি এখানে ধরো জল ভরছি, এবার জল ভরলে কি হবে, জলটা এরকম করে করে ভর্তি হতে থাকবে। ঠিক আছে, এবার ভর্তি হতে হতে মানে একটা নির্দিষ্ট তারা কি করবে, তাদের যে উচ্চতাটা সেটা সব জায়গায় কিন্তু সমান হয়ে যাবে, মানে একই লেভেলে চলে আসবে। ঠিক আছে, পাত্রের যে কোনো অবস্থানে একই লেভেলে চলে আসবে। তার মানে জল হচ্ছে তোমার এমন একটা, বা তরল পদার্থ এমন, এদের সমোচ্চশীলতা ধর্ম দেখা যায়। তোমরা জানো আর্তেজীয় কূপ, সেই আর্তেজীয় কূপের ক্ষেত্রে কিন্তু এই একই রকম, মানে এই পদ্ধতি কাজে লাগে আর কি। এর সাহায্যে আমরা দেখতে পাই যে আর্তেজীয় কূপটা। তাহলে সমোচ্চশীলতা ধর্ম দেখা যায় কিসের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে। কঠিন বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এই ধর্মটা দেখা যায় না। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের জন্য এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।